ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা সিম্মিন, ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম আলী নিহত হয়েছেন। দেবাশিস দত্ত চ্যানেল 9-এর পাশাপাশি দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়ার প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক আজকের আলোর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পারিবারিক সূত্র জানায়, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত 3 আগস্ট তারা ভারতে যান। পরে কলকাতার ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় 4 জনেরই মৃত্যু হয়। নিহতদের মধ্যে 8 জন বাংলাদেশি নাগরিক ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। দেবাশিস দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আরুয়াপাড়া বাজার রাজারহাট এলাকায় এবং তার শ্বশুর আকরাম আলীর বাড়ি থানপাড়া এলাকায়। মর্মান্তিক এ ঘটনায় কুষ্টিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। ব্যাঙ্গালোরে চিকিৎসা করতেছিল, কলকাতায় গেছে। কলকাতা যাওয়ার পরে হোটেলে ছিল 2 দিন, একদিন হোটেলে ছিল। হোটেলে থাকার পরে এসি বাস্ট করে ভালো ইন্তেকাল করেছে। দেবাশিস দত্ত বন্ধু, সহকর্মী সবকিছু ছিল আমার, তবে তার এই আকস্মিক চলে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। কলকাতায় মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের একজন সাভারের আমিন বাজারের বেগুনবাড়ি এলাকার আহমেদ বাবু। 37 বছর বয়সী বাবুর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার সহ পুরো এলাকায়। আহমেদ বাবুর রয়েছে 8 বছরের একটি কন্যা ও 5 বছরের একটি ছেলে সন্তান। কসমেটিক দোকানের মালামাল কিনতে ভারতে গিয়েছিলেন তিনি। মির্জা গালিব স্ট্রিটের 3 তলার শিক্ষা ইন হোটেলে উঠেছিলেন আহমেদ বাবু। সেখানেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তার মৃত্যু হয়। বাবুর মরদেহ দেশে ফিরে এনে শেষবারের মতো পরিবারের কাছে দেখতে চান স্বজনরা। ফোন দিল এরকম বাবু ঘটনা, এরপর আমি তো শুনি নাই। পরে সাথে আমার এক ফ্রেন্ড আছে, ওরা ফোন দিলাম, ও বললো হ্যাঁ আমি ছবি পাইছি, আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে। আমার পাসপোর্ট আবার আমার ফ্রেন্ডের নাম্বার দেওয়া, হ্যাঁ আমার ছবি পাঠাইছে। পরে ছবি থেকে আমরা সবাই শিওর হই এটা বাবু আহমেদ। বাবু আমাদের খুব ভালো বন্ধু ছিল, তো বাবুকে ভোলার মতন না। ওই যখন 2 দিন আগে ইন্ডিয়াতে যায়, ঠিক আছে, আমার শেষ এক বন্ধুর সাথে শাহজাহানের সাথে লাস্টে দেখা করে যায়। তখন বন্ধুকে ফোন দিলাম, এখন জানালাম বন্ধু এই অবস্থা, বাবু মারা গেছে। তো খুব আফসোস করলো, আমাদের খুব কাছের বন্ধু ছিল, এটা আমরা মেনে নিতে পারতেছি না। তার প্রক্রিয়া চলছে, ইন্ডিয়ান হাই কমিশন থেকে একটা নাম্বার দেওয়া হয়েছে। ওনার গার্জেন যারা আছে, আমার বড় ভাই আছে, আমার কাজিনরা আছে, সবাই কথা বলতেছে। ওখানে লোক যারা আছে তাদের পাঠানোর চেষ্টা চলছে। এখান থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা চলছে, সব ধরনের কথাবার্তা চলছে। দেখা যাক বাকিটা। কলকাতার নিউ মার্কেট এলাকায় সংগঠিত অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে 5 বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা গেছে। এদের মধ্যে 4 জন একই পরিবারের সদস্য। অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। তিনি আরও বলেন, পরিবার চাইলে নিহতদের মরদেহ দেশে আনার খরচ সরকার বহন করবে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি পরিষেবায় একটি হেল্পলাইন চালু করেছে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন। যারা নিহত হয়েছেন সেই পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছে বাংলাদেশে, হ্যাঁ যোগাযোগ করেছে। এবং আমরা দ্রুততর সময়ে, কারণ শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সেই কাজটি করছে। যদি আমরা যেহেতু এখানে কোনো শ্রমিক না বা কোনো রকম প্রবাসী কল্যাণের হয়তো খুব একটা ওখানে ভূমিকা নেই, তাও যদি এখানে ওই যারা দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন, তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে। কাল রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদ ভবনে এই নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বিকেলে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন।
তিনি বলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা সরাসরি দেখানো হবে। সিসি বলেন রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নয় নির্বাচন কমিশন, এই কারণে পুরো প্রক্রিয়ায় যাতে কোনো ফাঁকফোকর না থাকে কমিশন সেই ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি জানান রাষ্ট্রপতির পদ খালি হওয়ায় এবং গণ অভ্যুত্থান পরবর্তী সার্বিক পরিস্থিতিতে এই নির্বাচনের দিকে বিশ্ববাসী তাকিয়ে আছে। যদি পার্লামেন্ট সেশনে থাকে এক ধরনের ব্যবস্থা, আর যদি সেশনে না থাকে এক ধরনের ব্যবস্থা। এখন আমাদের এখন তো পার্লামেন্টের সেশনে নাই, এটা সেশনে নাই এমন না যে সেশন ডাকতেই হবে এমন না, কিন্তু ওই যে রেগুলার যে সেশনটা ডাকতে হবে এমন না, শুধুমাত্র নির্বাচনের জন্য একটা বৈঠক আহ্বান করলেই চলে এবং সেটা আইনের মধ্যে দেয়া আছে। এটা সিইসি তথা নির্বাচনী কর্তা যে ডেজিগনেশন দিয়েছে, তো সিইসিকে দায়িত্ব দেওয়া আছে, উনি এটা বৈঠকটা একটা আহ্বান করবেন যেখানে ভোটাভুটি হবে, যারা ভোট দিবেন পার্লামেন্টের মেম্বাররা ভোট দিবেন। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল 4টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সদস্যদের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভায় বিএনপির সংসদ সদস্যরা অংশ নেন। বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। ইউসুফ আলীর রিপোর্ট। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রাষ্ট্রপতি নির্বাচন আগামীকালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের মাননীয় চেয়ারম্যান, দলীয় চেয়ারম্যান, সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলে আমাদের মনোনীত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে। আমরা আজকের সংসদীয় দলের সভায় মাননীয় সকল সদস্যদের কাছ থেকে আমরা তার পক্ষে ভোট চেয়েছি এবং বলেছি যে আগামীকালকে সবাই আমরা 1:30টার মধ্যে এখানে উপস্থিত হব। ইনশাআল্লাহ 2টা থেকে ভোট শুরু হবে, 5টার মধ্যে ভোট গণনা হবে। তিনি বলেন স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়। নির্বাচন শুরু হওয়ার 5 মিনিট আগে থেকে আমাদের লাইভ টেলিকাস্ট হবে, আবার নির্বাচন শেষ হওয়ার 5 মিনিট আগে আমরা সেই লাইভ শুরু করব। আবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং ফলাফলের পরে সেখানে ফল ঘোষণা করা হবে। এই পর্যন্ত আমরা লাইভ দেখাবো। আগামীকালকে একটা ইতিহাসের মহেন্দ্রক্ষণ তৈরি হবে, ইতিহাসে একটা নতুন যাত্রা শুরু হবে, গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে আগামীকালকে আবার নতুন করে আবার রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার এসেছি, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই, প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, সরকার এবং বিরোধী দল ইনক্লুসিভ হয়ে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনে আইনি কোনো বাধা নেই, নির্বিঘ্নে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। সংসদ নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থী যাতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন এমন গ্রাউন্ডে একটি রিট করেন হাইকোর্টের আইনজীবী সাইফুল আলম ফুয়াদ। পরে রিটটি শুনানি শেষে সরাসরি খারিজ করে দেয় বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রয় চৌধুরীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ। পরে অ্যাটর্নি জেনারেল বলেন শুধুমাত্র ব্যক্তিগত প্রচারণার জন্য রিটটি করেন আইনজীবী, যার কোনো আইনি ভিত্তি নেই। রিটকারীকে জরিমানা করার আবেদন করেন রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা। নির্বাচনী তফসিল ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে। 2 জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন, শুধুমাত্র ভোট গ্রহণ বাকি এবং সেটা 24 ঘন্টারও কম সময়ের মধ্যে হবে। তো এমন একটা সময় আমাদের প্রত্যাশার জায়গা এবং অতীতের নজির বলে যে এই ধরনের ক্ষেত্রে আদালত তার যে নির্বাচনের তফসিল স্থগিত করার যে আবেদন সেটা সাধারণত গ্রহণ করে থাকেন না। আমি এক্ষেত্রেও মনে করি যে আদালত কর্তৃক তার এই আবেদন গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে হাইকোর্ট বিভাগে গতকাল একটি দায়েরকৃত রিট পিটিশন যেটি সরাসরি খারিজ হয়েছিল এবং আজকে আরেকজন আইনজীবী দায়েরকৃত এই রিট পিটিশনের খারিজ হওয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো সুযোগ এবং সম্ভাবনা আমরা দেখছি না। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।
সকালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। রিজভী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে হবে, এর বাইরে কিছু হলে বিএনপি সরকার সায় দেবে না। তিনি বলেন, স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সাধুবাদ জানায় সরকার, তবে স্বার্থ থাকলে এগোবে না বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ সরকার প্রত্যেক দেশের সাথে বন্ধুত্বের প্রকাশ্যে যে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই এইখানে যদি অন্য কিছু না থাকে তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে এবং এই যে সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। কিন্তু ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব, প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব। দীর্ঘদিনের গ্যাস সংকটে কিছুটা স্বস্তি ফিরলেও পুরোপুরি কাটেনি অস্বস্তি। সরবরাহ ঘাটতির প্রভাবে এখনো গাড়ির দীর্ঘ সারি সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। কোথাও দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় গ্যাস, আবার কোথাও চাপ এতটাই কম যে স্টেশন বন্ধ রাখতে হচ্ছে। এতে একদিকে যেমন বাড়ছে চালকদের ভোগান্তি, অন্যদিকে সংকট আরও প্রকট হচ্ছে। বিস্তারিত শবনম অবনীর রিপোর্টে। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি নিতে ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি। চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। চালকদের অভিযোগ, পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় নির্ধারিত সময়ে গাড়ি চালানো যাচ্ছে না। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ব্যাহত হচ্ছে কর্মঘণ্টা, কমছে আয়। দুই একটা টিপ মেরে আবার সিরিয়াল দিতে হবে, সিরিয়াল দিলে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত লেগে যায়। ইনকামের উপরে তো গ্যাস পাম্পে সময় খেয়ে যায়, তো ইনকাম আর কি হবে? গ্যাসই তো ঢুকতেছে না, যেখানে ঢুকবো 700-800 টাকা সেখানে ঢুকে 200-250 টাকা। গ্যাস ওনারা পাইতেছে না বিদায়ী যেটুকু সম্ভব অতটুকু দিতেছে। গ্যাসের জন্য চালকদের অপেক্ষার সময় যেমন বাড়ছে, তেমনি বাড়ছে তাদের ভোগান্তিও। সারাদিন আমরা পাম্পে নিয়ে খেতা বালিশ নিয়ে থাকতে হয় আমাদেরকে, তাহলে আমরা গাড়ি চালাবো কখন? মালিকের জমা উঠাবো কখন? আমরা বাসায় কয় টাকা নিয়ে যাবো কখন? 5 ঘন্টা 6 ঘন্টা লাগাইয়া 50 টাকা 60 টাকা 70 টাকার গ্যাস, এতে কি হয়? আমাদের বাল বাচ্চা আছে, আমাদের সংসার আছে, আমাদের গাড়ি জমা আছে। 3 ঘন্টা 4 ঘন্টা পাম্পে বয়ে থাকবো, হাইকে আমরা গ্যাস পাবো 42 টাকার 52 টাকার। এই 42 আর 52 টাকা দিয়ে এক টিপ মারতে পারবো না, তাহলে আমরা মালিকের জমা দেবো থেকে নিজে খাবো কি? ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, সরবরাহ স্বাভাবিক না হলে চাপের এই সংকট কাটানো কঠিন। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় নির্ধারিত পরিমাণ গ্যাসও অনেক সময়ে পাওয়া যাচ্ছে না। পুরো বাংলাদেশে যে এলএনজি আছে ওটা তো সাপ্লাই দিতে পারবে না, এই জন্য তো সংকটটা ওইভাবেই যতটুকু পাইতেছে তারা দিতেছে। 9টা থেকে রাত্র 9টায় শুরু করছে, সারা রাত দিতেছে। প্রেশার কম ছিল, মাঝে মাঝে বন্ধ থাকে, আবার প্রেশার একটু আসলে আবার দেয়। গ্যাস সংকটের দ্রুত সমাধান না হলে সামনে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন চালক ও ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। জ্বালানি তেল আমদানিতে 2টি প্রোডাক্ট অয়েল ট্যাঙ্কার জাহাজ কেনার প্রকল্প সহ 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সকাল 10টায় রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে সভা শুরু হয়। সভায় ঢাকা মেডিকেল কলেজের অনুপযোগী স্থাপনা পুনর্নির্মাণ এবং 10টি মেডিকেল কলেজ, 19টি হোস্টেল ভবন নির্মাণের সংশোধিত প্রকল্প, গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ, ধরলা নদীর ডান তীর সংরক্ষণ এবং সীতাকুণ্ডে উপকূলীয় বাঁধ নির্মাণের প্রকল্প নিয়ে আলোচনা হয়। এছাড়া তুরাগ নদী ও গোরানচট বাড়ি রিটেনশন পন্ড সংরক্ষণ, প্রাণী সম্পদ অধিদপ্তরের সক্ষমতা বাড়ানো, জামালপুর 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং ডেস্কো এলাকায় বিদ্যুৎ অবকাঠামো সম্প্রসারণের সংশোধিত প্রকল্প অনুমোদন দেয়া হয়। হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে এনসিপি নেতা নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। রিটে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা সহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। তার মধ্যে যদি ট্রান্সপারেন্ট না থাকে, যিনি আইন প্রণেতা তিনি যদি ইলিগালি সংসদ সদস্য পদে থাকেন এবং ইলিগাল অ্যাক্টিভিটির মাধ্যমে ইলিগাল হলফনামার দাখিলের মাধ্যমে তার তথ্য গোপন করে যদি সংসদে প্রতিনিধিত্ব করেন, তাহলে সেখানে দেশের আইন যারা তৈরি করবে তারাই যদি আইন পরিপূর্ণ না হয়, তাহলে দেশের মানুষ আইন প্রণেতাদের কি ভাববে। তো আমরা এটা এই মাননীয় সংসদ সদস্য যিনি আছেন নোয়াখালী 6 আসনের হান্নান মাসুদ, তার এই আসনটিকে আমরা ডিক্লারেড টু ভ্যাকেন্ট চেয়েছি। স্বামীর মৃত্যুতে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি। বৃহস্পতিবার ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন দীপুমণির মেয়ে তানি দীপাবলি নেওয়াজ। দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, সাবেক মন্ত্রীর মেয়ে তার মায়ের সঙ্গে দেখা করতে কারাগারে যান। কারাগার থেকে বের হওয়ার পর দুপুর 1:45টার দিকে প্যারোলে মুক্তির আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান তিনি। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে 4 দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন জমা দেওয়া হয়। পরে 12 ঘন্টার প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়। মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে সাবেক মন্ত্রী দীপুমণির প্যারোলে মুক্তির পরই তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। মঙ্গলবার রাত 10:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপুমণির স্বামী তৌফিক নেয়াজ। মঙ্গলবার চালু হয়েছে নারীদের জন্য বিশেষ সার্ভিস পিঙ্ক বাস সার্ভিস। দ্বিতীয় দিনে বাসের অপেক্ষায় দেখা গেছে অনেক নারীকে। তবে নতুন এই উদ্যোগে মিলেছে স্বস্তি। নারী চালক ও কন্ডাক্টর থাকায় বাড়ছে আস্থাও। যাত্রীদের প্রত্যাশা, নির্ধারিত সময়ে পর্যাপ্ত বাস নিশ্চিত করে ধীরে ধীরে আরও রুটে বাড়ানো হবে এই সেবা। আরও জানাচ্ছেন সাদিয়া হক মৌ। সকালের ব্যস্ত রাজধানী, প্রতিদিনের মতোই গণপরিবহনের অপেক্ষায় নারী যাত্রীরা। কেউ কর্মস্থলে যাবেন, কেউ শিক্ষা প্রতিষ্ঠানে, কারো আবার জরুরি কাজ। সাধারণ গণপরিবহন বাসের জন্য নারীদের অপেক্ষার এই চিত্র যেন খুবই চেনা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে নারীদের জন্য বিশেষ পিঙ্ক বাস। নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে এমন উদ্যোগ আরো আগেই নেওয়া প্রয়োজন ছিল, এমনটাই মনে করছেন নারী যাত্রীরা। নারী বাসটা হয় তাহলে এই যে আমাদের এত কষ্ট করে দাঁড়িয়ে যেতে হয় না, আর বাসে তো দাঁড়িয়ে যাওয়া অনেক কষ্টকর, ব্যালেন্স রাখা যায় না, আরেকজনের গায়ের সাথে ঘষা লাগে, এটা খুবই আনকমফোর্টেবল একটা বিষয়। সোশ্যাল মিডিয়াতে অনেক নেগেটিভিটি দেখতেছি যে নারীরা কিভাবে বাস চালাবে অ্যান্ড অল সাস্টেন করে, তাহলে এটা অনেক ভালো একটা উদ্যোগ আমি মনে করি। তারপরও আশার আলো দেখাচ্ছে এই পিঙ্ক বাস। কার্যক্রম শুরুর দ্বিতীয় দিনেও বিআরটিসির প্রশিক্ষণ নিয়ে পেশাদার চালক হিসেবে রাস্তায় নেমেছেন নারী চালকরা। রাজধানীর ব্যস্ত সড়কে বড় বাস চালানোর ক্ষেত্রে অন্য গণপরিবহনের চালকদের সহযোগিতাও চান তারা। গাড়ি চালানোটা 3 বছরের অভিজ্ঞতা। আমি গতকাল চালিয়েছি এবং আজকে পর্যন্ত চালিয়েছি, তো কারোর দিক থেকে আমি কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা পাইনি এবং তারা সবাই সেলুটই দিচ্ছে আমাকে, খুব অ্যাপ্রিশিয়েট করছে। মহিলা সার্ভিসটা দেওয়ানে প্রধানমন্ত্রীর কাছে অনেক অনেক ধন্যবাদ। তবে শুধু বাস চালু করলেই নারীদের ভোগান্তি পুরোপুরি কমবে না বলছেন নারী যাত্রীরা। তাদের প্রত্যাশা, নির্ধারিত সময় মেনে বাস চলবে, স্টপেজের পর্যাপ্ত বাস থাকবে এবং ধীরে ধীরে আরো রুটে বাড়ানো হবে এই পিঙ্ক বাসের সেবা। এই যে যেমন আমার ছোট একটা মেয়েকে নিয়ে আমি যাচ্ছি, ও কিন্তু আসলে এইসব ব্যাপারে ফিজিক্যালি ব্যাপারগুলো বোঝে না, ব্যাড টাচ গুড টাচ এগুলাতে আসলে লোকাল বাসগুলোতে অনেক হ্যাসেল করতে হয়। বাসে উঠতে গেলে তখন দেখা যায় যে পুরুষরা যেহেতু থাকে, স্বাভাবিকভাবেই একটা খুব অপ্রীতিকর একটা অবস্থার তৈরি হয়। সেক্ষেত্রে যেহেতু মহিলা বাসে ওরকমভাবে পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করে ওঠার ব্যাপারটা থাকবে না, এটা স্বাভাবিকভাবে মেয়েদের জন্য খুব সেফ একটা ব্যাপার হবে। প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় 14টি বাস দিয়ে শুরু হয়েছে নারীদের এই বিশেষ পিঙ্ক বাস। বিআরটিসি জানিয়েছে পর্যায়ক্রমে বাড়ানো হবে বাসের সংখ্যা ও রুট। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, হাম নিয়ন্ত্রণে আনতে এবং সবকিছু ঠিকঠাক করতে অন্তত 2 থেকে 3 মাস সময় লাগবে। এই সময়ের মধ্যে কাজ করতে হবে, মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে হবে এবং উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অডিটোরিয়ামে শিশুদের হাম নিয়ে করা গবেষণার ফলাফল অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গবেষণার তথ্য অনুযায়ী হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের 43% বয়স 3 থেকে 9 মাসের মধ্যে, আক্রান্ত শিশুদের 38% জন্মের পর প্রথম 6 মাস পূর্ণাঙ্গভাবে মায়ের বুকের দুধ পায়নি। তবে মারা যাওয়া শিশুদের ক্ষেত্রে এই হার ছিল 82%, অর্থাৎ হামে মারা যাওয়া শিশুদের একটি বড় অংশ জীবনের প্রথম 6 মাস মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত ছিল। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 671 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে 294 জন, ময়মনসিংহ বিভাগে 35 জন, চট্টগ্রাম বিভাগে 83 জন, খুলনা বিভাগে 133 জন, রাজশাহী বিভাগে 92 জন, রংপুর বিভাগে 6 জন, বরিশাল বিভাগে 70 জন, সিলেট বিভাগে 3 জন রয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে 76 জন মারা গেছেন।